নাটক কম করো প্রিয়। মিল আছে না? এরা দেশের উপরে নির্বিচারে বোমা ফেলতেছে, বাচ্চাদের স্কুলে বোমা ফেলে, মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, সর্বোচ্চ নেতাদের মেরে ফেলতেছে। তার উপরে বোমা মারা শুরু করছে আমেরিকার ইসরায়েল। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়, তাদের এইসবের কোনো উল্লেখ নাই, এমনকি নিহত নেতার জন্য কোনো শোক নাই। আমেরিকা যে ভাষায় বিবৃতি দিছে, ইসরায়েল যে ভাষায় বিবৃতি দিছে, ইন্ডিয়া যে ভাষায় বিবৃতি দিছে, ঠিক একই ভাষায় বিবৃতি দিছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়, তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, খলিলুর রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা ওই বিবৃতিতে জালেমের কণ্ঠস্বর শুনি, ওই বিবৃতিতে ফেরাউনের কণ্ঠস্বর শুনি, ওই বিবৃতিতে আমরা নমরুদের কণ্ঠস্বর শুনি। নিউ এজেন্ট নুরুল কবির নাকে রুমাল চেপে বিএনপি ভোট দিছিল, শুনেন নাই? শোনেন আবার। এই দেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্য। শুনেছেন? সেই নুরুল কবির এইটাও সইতে না পেরা ইংরেজির স্ট্যাটাস মারিছে। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? তো কইছেটা কি? বাংলায় কই লিখেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার সম্প্রসারণ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের অবৈধ আগ্রাসী যুদ্ধের বিষয়ে দেশের মানুষের অনুভূতিকে প্রতিনিধিত্ব করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যেখানে এটা স্পষ্টভাবে সন্ত্রাসী হামলা ছিল, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শুধু আমেরিকা ইসরায়েলের অপরাধের নিন্দা জানাতেই ব্যর্থ হয়নি, বরং অপরাধী জুটির নামও উল্লেখ করা হয়নি। এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের মানুষ এমনকি আমেরিকার গণতান্ত্রিক মনোভাবাপন্ন অংশের লোকজনও যখন ইরানের উপরে হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্টো উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করার জন্য ইরানকে সমালোচনা করছে। এটি আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। এটি রাষ্ট্রের এক নৈতিক ব্যর্থতা, অগ্রহণযোগ্য, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। খুবই ভালো লিখেছেন উনি, উনারা ধন্যবাদ। উনি এখন হুশে আসিছেন। কেন নুরুল কবির ভাই, আপনার ভাষায় তো মোনাফেক জামাত ক্ষমতা আসেনি, মানে নেন, এটাও মানতে পারতেছেন না কেন? এটা বুঝতে পারেননি কেন এটা ঘটবে? এত সিনিয়র মানুষ বাম রাজনীতি করে আসছেন, আপনি এটা বুঝতে পারেননি এটা ঘটবে? চান্দাবাদী, ধান্দাবাজি, সন্ত্রাস, ধর্ষণের গন্ধ নাকে রুমাল চেপে সহ্য করে ভোট দিচ্ছেন এই বিএনপি রে। জামাতের বিরুদ্ধে নিরন্তর ঘৃণা উৎপাদন করে গেছেন, নাকে রুমাল চেপে এই গন্ধও নেন, এটা নিতে পারতেছেন না কেন? এই জিনিস আরো আসবে, এটা বুঝতে পারেননি? এত বড় বাম হইয়া, এত দিনের এত পুরানা বাম হইয়া, এত সিনিয়র মানুষ হইয়া এটা বুঝতে পারেননি? এ দায় কার? এভাবে তো বাংলাদেশকে আপনারাই বারবার গাড্ডায় ফেলাইছেন। হাসিনা তো বাংলাদেশকে বাপের তালুক মনে করে শাসন করতো বাংলাদেশকে। খলিলুর রহমান না বাংলাদেশকে আমেরিকা, ইসরায়েল আর ইন্ডিয়ার দাস বানায় তারপর বিদায় নেবে। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা জেনারেল অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করেছিলাম মেলা আগে। তো একটা সেশন ছিল জেনেরিক ড্রাগ নিয়ে। ওইখানে আমেরিকার যে পজিশন, এটা আমেরিকা ডিফেন্ড করতেছে না, কিন্তু চুপ করে বসে আছে আমেরিকানরা। চিল্লাইতেছে নাইজেরিয়ার প্রতিনিধি, নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী। তো আমেরিকান এরকম খলিলুর রহমানের মতো মাউথপিস বানায় রাখে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। খালি তো দোস্ত অজিত দোভালের দাওয়াত দিছে। দেখেন অজিত দোভাল আর খলিলুর রহমান মিলা কি তাণ্ডব চালায় বাংলাদেশে। এক রামে রক্ষা নাই, সুগ্রীব মিতা। হাসিনার সরকার তারেক রহমানের সরকারের চাইতে পররাষ্ট্রনীতিতে কয়েক গুণ ভালো ছিল। ইউক্রেনের টাইমে বিবৃতি দিছে না, ব্যালেন্স বিবৃতি দিছে না, পড়ে দেখেন। হাসিনার আমলে তো চীন, আমেরিকা, ইন্ডিয়া তারে ব্যালেন্স করে চলছে। ইন্ডিয়ার হেজিমনি ছিল, কিন্তু সে তো ব্যালেন্স করছে। চীন, ইন্ডিয়া, আমেরিকা ব্যালেন্স করছে না। এখন খলিলুর রহমান কি করবে? ইরান তো বাংলাদেশে তাদের এমবাসিতে শোক বই খুলিছে, ওটি খলিলুর রহমান যে সাইন করবে না? করবে না? ওটি শোক জানাবে না? ওখানে শোক জানাবে, অবশ্যই জানাবে। তো বিবৃতিতে শোক জানাইতে হাগা কষা হয়ে গেছিল কেন? আসলে খলিলুর রহমান ধরে নিছিল ইরানের রেজিম চেঞ্জ হবে, বদলাবে, তাই উত্তেজনা ধরে রাখতে পারে নাই। আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। এখন খলিলুর রহমান কবে? না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী, তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বুঝেছ? সে বুঝতে পারে নাই ইরানের রেজিম এইভাবে বদলাবে না, যদি না ইরানের ভেতর থেকে প্রতিরোধ হয়। ইরানের ভেতর থেকে ইরানের জনগণ যদি রেজিম চেঞ্জ করে, সেটা অন্য বিষয়। ইরানের লিডারশিপ পুরাটা ধ্বংস হয়ে গেলেও ইরান লইরা যাবে। ইরানের সরকারকে ফেলায় দেওয়া অত সহজ না। ইরানে এর আগেও এমন ভাবে ইরানের লিডারশিপকে মেরে ফেলা হয়েছে অনেককে। ইরান পড়ে নাই, রেজিম চেঞ্জ হয় নাই, রেজিম বদলায় নাই। কি কি করা হয়েছিল আসেন সেটা দেখি ইতিহাসে, তাইলে বুঝবেন এখন যেটা ঘটছে সেটা আগেও ঘটছিল।
অনেকে বলতেছে ইরানের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ঢুকিছে। হ্যাঁ, ঢুকিছে। এটা আজকের কথা না, অনেক আগে থেকেই ঢুকিছে। 1981 সালের 28 জুন ইরানের বিপ্লবী ইসলামিক রেভলিউশনারি পার্টির হেডকোয়ার্টারে উচ্চ পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ মিটিং এর সময় বোমা বিস্ফোরণে ইরানের প্রধান বিচারপতি এবং খোমেনির পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি আয়াতুল্লাহ বেহেশতি, আয়াতুল্লাহ মন্তাজারি এবং 4 জন ক্যাবিনেট মেম্বার, 27 জন মজলিসের সদস্য মানে আইনসভার সদস্য মানে সংসদ সদস্য নিহত হয়। তার একদিন আগে 27 জুন 1981 সালে আলী খামেনি মানে যিনি মারা গেছেন, উনি তখন রেভলিউশনারি গার্ডের সুপারভাইজার ছিলেন, ডেপুটি ডিফেন্স মিনিস্টার ছিলেন। উনি একটা বক্তৃতা দিতে যেমন টেপ রেকর্ডারের মধ্যে বোমা লুকায় রাখা হয়েছিল, সেটা বিস্ফোরিত হয়, সেই যাত্রা প্রাণে বেঁচে যায় কিন্তু চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। ওনার কিন্তু ডান হাত চিরস্থায়ীভাবে প্যারালাইজড, ডান হাত নড়ত না। কিন্তু দেখেন ওই নিউজ দেখেন, উনি যে এইভাবে শহীদী মৃত্যু বরণ করছেন শুধু ইরানে না সারা দুনিয়াতে উদ্দীপ্ত করছে, তার হিসাব নাই। মোহাম্মদ আলী রাজাই দ্বিতীয় রাষ্ট্রপতি ইরাক ইরান যুদ্ধের সময় 1981 সালের 30 আগস্ট প্রধানমন্ত্রী অফিসে বোমা বিস্ফোরণে নিহত হন। মোহাম্মদ জাভেদ বাহানার তৎকালীন প্রধানমন্ত্রী একই হামলায় নিহত হন, সাথে 6 জন আরো উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ইরান ইরাক যুদ্ধের অন্যতম সফল সমন্বয়ক জেনারেল সৈয়দ আলী সিরাজি 1999 সালে উনিও নিহত হন, ওনাকেও মেরে ফেলা হয়, অ্যাসাসিনেট করা হয়। এই যতগুলো হামলার কথা বললাম সবগুলো হামলা করে একটা চরম বামপন্থী মার্কসিস্ট ইরানি সংগঠন মুজাহিদিন আখালেক, সংক্ষেপে MEK। ইরানের বিপ্লবের পর এরাই খোমেনির বিপ্লবী সরকারের সবচেয়ে বড় আভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী ছিল। উপরের এত সব বিশাল হামলা আর সফল অ্যাসাসিনেশনের পরেও খোমেনির এই রেজিম ভালোভাবেই টিকে যায়, এবারও যাবে ইনশাল্লাহ। এই ইতিহাস খলিলুর রহমানের মনে জানা নাই। খালি 1981-82 সালেই MEK খোমেনি সরকারের প্রায় 650 সদস্যকে অ্যাসাসিনেট করে। 650, একজন দুইজন না। MEK এত কিছু করার পরে রেজিম ফল করাইতে পারে নাই। আর আমেরিকা ইসরায়েল ভাবতেছে কিছু জেনারেল লিডারকে বিমান হামলায় মারলে রেজিম ফল করবে। হ্যাঁ, এতই সোজা। হ্যাঁ, MEK আমেরিকা ইসরায়েলের চেয়ে বেশি ডেঞ্জারাস ছিল, কারণ তারাও ইরানি এবং সফলভাবে ব্যাপক আকারে রেজিমকে তারা ইনফিলট্রেট করছিল। ওই জায়গা থেকে উঠে আসছে ইরান, আবারও আসবে। শিখেন ওদের কাছ থেকে মেরুদণ্ড কাকে বলে, মর্যাদা কাকে বলে, বীরত্ব কাকে বলে, আত্মসম্মান কাকে বলে। আমরা যদি এটা শিখতে পারি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। মনে রাখেন, লড়াই করতে করতে মরে যাওয়াটাই পরাজয় না, মাথা নত করাটা পরাজয়, মাথা উঁচু করে নিশ্চিহ্ন হয়ে যাওয়াটা বিজয়। অনেকে বলতেছে চায়না কি এই কনফ্লিক্টে অংশ নেবে ইরানের পক্ষ হইয়া, বা রাশিয়া কি করবে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো আমরা যদি কয়েকটা ডট মিলাইতে পারি। তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন এই লড়াইয়ে ট্রাম্প আসলে কি অ্যাচিভ করতে চায়, আর সেইটা বুঝলে চায়না কি পজিশন নেবে সেটাও বুঝতে পারবেন। আসেন ট্রাম্পের খেলাটা বুঝে দেখি। আমাদের একটু আগে থেকে শুরু করতে হবে, না হলে একটা বিগ পিকচার যেটাকে বলে সেটা স্পষ্ট হবে না। কয়েক বছর আগে পর্যন্ত আপনারা শুনছেন না যে আমেরিকার সুপ্রিমেসি ভেঙে যাচ্ছে, আমেরিকার গ্লোবাল লিডার নাই, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে চোরের মতো রাতের অন্ধকারে, মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তায়, রাশিয়ার ইউক্রেনে আক্রমণ, চীনের দ্রুত উত্থান, ব্রিক্স দেশগুলোর ডলারের বিকল্প নিয়ে কথা বলতেছে। বিশ্ব রাজনীতিতে একটা ধারণা তৈরি হচ্ছিল আমেরিকার আগের মতো নাই। আমেরিকার ভেতরে গত দশকে ডেমোক্র্যাট পার্টি দ্রুত প্রগতিশীল পজিশন নিছে, মানে হাঙ্গারের সোয়াবিন পার্টির মতো ইমিগ্রেশন আইন সফট করছে, ক্রিমিনাল জাস্টিস রিফর্ম করছে, জেন্ডার এবং সামাজিক রীতিতে পরিবর্তন করছে, বড় আকারে সরকারি ব্যয় করছে, কালচারাল পলিসি করছে। নতুন এই পরিবর্তন পার্টির ভেতরে দ্রুত হয়েছে, মানে এটা তো ভালো লিবারাল পদক্ষেপ, প্রগতিশীল পদক্ষেপ। কিন্তু ভোটাররা এত দ্রুত বদলায় না, তাদের চিন্তা আকাঙ্ক্ষা এইগুলা না যে ইমিগ্রেশন সহজ হইল কিনা, সমাজ রংধনুর 7 রঙে রাঙাইল কিনা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হইল কিনা, তা না, বরং তার স্বপ্ন আকাঙ্ক্ষা আলাদা। ফলে একটা গ্যাপ তৈরি হয়, রাজনৈতিক নেতৃত্ব একদিকে আর সাধারণ মানুষ অন্যদিকে। আমেরিকান নাগরিকের অনেকেই অনুভব করলো রাষ্ট্রের অগ্রাধিকার বদলে গেছে, প্রায়োরিটি বদলে গেছে, কিন্তু তাদের জীবনের যে মৌলিক প্রশ্নগুলো তাদেরকে সবসময় তাড়িত করে সেটা রয়ে গেছে। সেটা কি? চাকরি, ব্যবসা, শিল্প, এনার্জি, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য। এই গ্যাপের মধ্যে আসে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন। এই গ্যাপের মধ্যে আসে। এটা শুধু একটা স্লোগান না, এটা ছিল একটা সাইকোলজিক্যাল রিকল, মনস্তাত্ত্বিক রিকল। পুরোনো ভয়, গর্ব, ক্ষোভ এবং ঐতিহাসিক স্মৃতি মানুষের মনে আবার জাগায় তোলা। আমেরিকা গ্রেট ছিল, এখন দুর্বল, আবার শক্ত হইতে হবে। এখানে প্রশ্ন আসে কিভাবে গ্রেট হবে? কেউ শুধু আবেগ দিয়ে সুপার পাওয়ার হয় না। একটা রাষ্ট্র তখনই গ্রেট থাকে যখন তার থাকে উৎপাদন, শিল্প ক্ষমতা, এনার্জি, নিরাপত্তা, সামরিক শ্রেষ্ঠত্ব, আভ্যন্তরীণ ঐক্য। তাহলে আমেরিকাকে গ্রেট হতে হলে কাকে হারাতে হবে? আজকের পৃথিবীতে আমেরিকার তাহলে প্রকৃত চ্যালেঞ্জার কে? চীন। রাশিয়া আঞ্চলিক শক্তি, কিন্তু বৈশ্বিক শিল্প, প্রযুক্তি, অর্থনীতি এই স্কেলে চ্যালেঞ্জ করতে পারে শুধু চীন। তাহলে যদি আপনি আমেরিকাকে আবার গ্রেট করতে চান, আপনাকে কি করতে হবে? চীনকে হারাইতে হবে। আপনাকে আপনার চ্যালেঞ্জারের অর্থনৈতিক গ্রোথ স্লো করতে হবে,
বা তার চেয়ে বেশি গ্রো করতে হবে। আপনি যদি তার চেয়ে বেশি গ্রো করতে না পারেন তাহলে আপনার চ্যালেঞ্জারের গ্রোথকে স্লো করতে হবে। এটাই আমেরিকাকে গ্রেট করার তরিকা, সিম্পল তরিকা। তাহলে কি করতে হবে? তার শিল্পের জ্বালানি কেটে দিতে হবে, তার সাপ্লাই লাইন ঝুঁকির মধ্যে ফেলতে হবে। সরাসরি যুদ্ধ না, স্ট্র্যাটেজিক প্রেসার, কৌশলগত চাপ। চীনের একমাত্র দুর্বলতা সে তেলের উৎপাদক না, আমেরিকা নিজের তেল নিজে উৎপাদন করে। দুনিয়ার সবচেয়ে বড় তেলের মজুত আমেরিকার। চীনকে প্রত্যেকদিন বিপুল পরিমাণে তেল আমদানি করতে হয়। তেল ছাড়া চীনের অর্থনীতি থমকায় যাবে। তার শিল্প দাঁড়ায় আছে সমুদ্রে পথে আসা তেলের উপরে, আর কিছু আসে রাশিয়া থেকে পাইপলাইনে। চীনের জন্য এই সমুদ্র পথে আসা তেলের বড় উৎস কোথায়? মধ্যপ্রাচ্য, ইরান, ভেনিজুয়েলা। রাশিয়া থেকে আসে মাত্র 20%। এবার বুঝছেন কেন ভেনিজুয়েলাতে অ্যাটাক করে মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হলো? ভেনিজুয়েলার তেল আর আসতেছে না চায়নাতে। 67% কমে গেছে আসা তেল, ভেনিজুয়েলার তেল। 2025 সালে ভেনিজুয়েলার তেল রপ্তানি প্রায় 60 থেকে 80% ছিল চীনে। তারপরে কি হলো? ভেনিজুয়েলা বন্ধ, এরপরে আসলো ইরানের সাথে যুদ্ধ। যুদ্ধ বাধায় হরমুজ প্রণালী বন্ধ করে দিল। শোনেন, Attention all ships, attention all ships, attention all ships. This is Sepah Navy, Iran's Islamic Revolutionary Guard Corps Navy. From now on, all navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every type is not allowed to pass from a Strait of Hormuz till next notice. This is Sepah Navy, out. তাইলে আপনি সরাসরি বেজিং এর শিল্প শক্তিরে দিলেন ধাক্কা। কারখানা বিদ্যুৎ ছাড়া চলে না, এআই ডাটা সেন্টার এনার্জি ছাড়া চলে না, ইস্পাত, সিমেন্ট, সেমিকন্ডাক্টর সবকিছুর মূলে জ্বালানি। চীন একেবারে বসে যাবে যদি তেল না আসে। মানে চায়নার এনার্জি বা জ্বালানির সরবরাহ কমে গেছে এর মধ্যেই। এই বিশাল ইকোনমি চলবে কিভাবে তাইলে? এই জন্য চায়না পাগলের মতো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করতেছিল, যে রেল বা ট্রেন বা সরাসরি পাইপলাইন দিয়ে তেল আনবে। মালাক্কা প্রণালীর উপরে নির্ভরতা কমবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা বড় লক্ষ্য ছিল চীনের জ্বালানি সরবরাহ নিরাপদ করা। তাইলে এই যুদ্ধটা নিছক ইরান বরং আমেরিকা না, এটা ভেনিজুয়েলা বরং আমেরিকা না, এটা সাপ্লাই লাইন বরং সুপ্রিমেসি। একটা সুপার পাওয়ার কখনো শুধু যুদ্ধ করে টিকে থাকে না, সে তার প্রতিদ্বন্দ্বীর উত্থানের গতি কমায় দেয়। আপনি যদি আপনার চ্যালেঞ্জারের, আপনার প্রতিদ্বন্দ্বীর জ্বালানির প্রবাহকে অনিশ্চিত করেন, তার বিনিয়োগে ভয় ঢুকান, আপনি তার শিল্প পরিকল্পনায় ঝুঁকি ঢুকান, আপনি তার ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে থামায় দেন। এটাই গ্রেট এগেন, বুঝিছাও? ল্যাং মেরে ফেলে দিলাম আমার প্রতিদ্বন্দ্বীকে। দেশের ভিতরে প্রগতিশীলতার সংশোধন আর বাইরের চাপ, এটাই ট্রাম্প। ভেতরের বর্ডার, শিল্প এনার্জি পুনর্গঠন, বাইরে চ্যালেঞ্জারের প্রতিদ্বন্দ্বীর সাপ্লাই লাইন কেটে দেওয়া। তাইলে পুরা ঘটনাটাকে যদি আমরা একটা যৌক্তিক কাঠামোর মধ্যে সাজাই তাহলে এরকম হয়। এডিটর সাহেব পাশে লিখেন, আমেরিকার বৈশ্বিক আধিপত্য দুর্বল হওয়া। ওই থেকে আসলো কি? দেশের ভেতরে রাজনৈতিক বিভাজন, জনমতের একটা ফাঁক তৈরি হলো রাজনৈতিক দল এবং জনমতের। সেই ফাঁক পূরণ করতে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন এই রাজনীতি। সেইখান থেকে চীনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করা। তারপরে চীনের জ্বালানি আমদানির উপরে নির্ভরতা আছে, এটা আমি জানি, সেই জন্যই চীনের জ্বালানি আমদানির সাপ্লাই লাইন কাটা দেওয়া। ইরান এবং ভেনিজুয়েলার উপরে চাপ সৃষ্টি, ইরান এবং ভেনিজুয়েলার তেল আসা বন্ধ করে দেওয়া, জ্বালানি সরবরাহের কৌশলগত সংকোচন। প্রশ্ন হলো, এটা কি পরিকল্পিত গ্র্যান্ড স্ট্র্যাটেজি নাকি ঘটনাগুলো কাকতালীয় ভাবে একই দিকে গেছে? এটা ইতিহাস পরে বলবে। কিন্তু আপনি যদি পুরো মানচিত্র একসাথে দেখেন, ভেতরের রাজনৈতিক গ্যাপ, আমেরিকা গ্রেট এগেনের আবেগ, আর চীনের এনার্জি নির্ভরতার বাস্তবতা, তাহলে একটাই লজিক দাঁড়ায়, সুপার পাওয়ার টিকে থাকে তখনই যখন সে নিজের ভিত শক্ত করে এবং প্রতিদ্বন্দ্বীর ভিত ধসায় দেয়। চীনকে এই সংঘাতে তাইলে জড়াবে? চীন প্রথমে চাইবে সংঘাত বন্ধ হোক। চীন এটাও চাইবে ইরান যেন না হারে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পুরা ইরানের পক্ষে মিডিয়া ক্যাম্পেইন করতেছে। দেখেন, চীনকে এই অচল অবস্থা কাটানোর ব্যবস্থা করতেই হবে, না হলে চীনের ইকোনমি টিকবে না, মারাত্মক ধাক্কা খাবে। এই সংঘাত যদি 2 সপ্তাহের বেশি যায় তাহলে গোটা দুনিয়ার ইকোনমি শক টের পাবে। শুধু চায়না না, ইউরোপ টের পাবে এই শক, বাংলাদেশ এই টের পাবে এই শক, বাংলাদেশ এর থেকে দূরে থাকবে না। তো শেষ কথা হইতেছে, চায়না কিছুতেই আমেরিকাকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিতে দিবে না। আগামী দিনগুলোতে দেখতে থাকেন আমেরিকা কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাৎপসরণ করে। আমেরিকার পিছু হটার অনেক উদাহরণ আছে, আরেকটা দেখার জন্য তৈরি হন, খুব শীঘ্রই এটা শুরু হবে। ইতিহাস আমাদেরকে একটা জিনিস বারে বারে শেখায়, সামরিক শক্তি বড় কথা না, রাষ্ট্র টিকে থাকে ইচ্ছা শক্তিতে, জনগণের আত্মমর্যাদায়। ইরান সেই ইচ্ছা শক্তি দেখাইছে বহুবার। 5000 বছরের সভ্যতা এত সহজে মাথা নত করবে না। আর এই যুদ্ধটা কেবল ইরানের না, এটা আসলে ভবিষ্যতের পৃথিবীর যুদ্ধ। সুপ্রিমেসি থাকবে কার হাতে? আমেরিকার, ইসরায়েলের হাতে নাকি বাকি বিশ্বের হাতে? আমরা এর ফল দেখব আগামী দিনগুলোতে। আমেরিকার, ইসরায়েলের কর্তৃত্ব
তার মাতব্বরীকে পরাজিত করাটাই সারা দুনিয়ার আজাদি। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের মানুষ বীরের জাতি, এটা তো আমরা ছোটবেলা থেকে খাতা বই পুস্তকে পড়ে আসছি। তো বীরের জাতি খাতা কলমে শোনায় বাস্তবে আমাদেরকে কুত্তার ছানা বানায় রাখছে সারা দুনিয়াতে। আজকে সকালে আপনাদের রাতে, বাংলাদেশ সময় রাতে, আমি এটা যখন রেকর্ড করছি তখন আমার এখানে আবার আপনাদের সকাল, আপনারা এটা দেখবেন আপনাদের আবার রাতে। যাই হোক, তো আপনাদের রাতে, বাংলাদেশ সময় রাতে আমার এলাকার এক ছেলে ফোন করলো। সে আপনার যাবে হলো গিয়া ওমানে। তো ওমানে যাবে, তার কি যেন অত আমি বুঝিও না, কি ভিসা মিসার মেয়াদ টেয়াদ এগুলো আছে, কিছু ব্যাপার তার যাইতেই হবে, না গেলে আবার তার সে ওইখানে সে ঢুকতে পারবে না, অনেক বিধিক ইচ্ছা আর কি। তো এখন সে ফোন করছে মূলত আমার কিছু টাকা পাঠানোর জন্য। খুব খারাপ অবস্থা। এটা মানে খুব লজ্জার বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের দেশের যে মানুষগুলো মধ্যপ্রাচ্যে বিশেষ করে থাকে, সৌদি, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, তারপরে কুয়েত, এরপরে এইদিকে থাকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশের যারা থাকে তারা ধরেন আমাদের মহাজনরা, আমাদের রাজ পরিবারের লোকজন যারা এক একজনের যারা ক্ষমতায় আসেন, তারা একটা ব্যবস্থা করে রাখছেন। ওখানে যাবা, গিয়া খালি টাকা পয়সা পাঠাবা, তোমার টাকা আমরা বসে বসা, এরপরে এটারই আবার পাঠাবো আমরা বিভিন্ন দেশে। তো ওনারা এই মধ্যপ্রাচ্যের যে মানুষগুলো, এই মানুষগুলোর ধরেন কেউ 5 বছর, 10 বছর, 15 বছর বিদেশে থাকে। আমি নিজের চোখেই দেখেছি অনেক মানুষ এরকম। সেই ছোটবেলায় দেখতাম যে যেত, তারপরে অনেক দিন, 5 বছর, 6 বছর পরে, 10 বছর পরেও দেশে এসেছে, মানে চেহারাই চেঞ্জ হয়ে গিয়েছে পুরো। ধরেন একদম ইয়াং বয়সে গিয়েছে, তারপরে মানে আমাদের মতো এরকম আধা পাকা দাড়ি, এর চেয়ে আরো বয়স্ক হয়ে তারপরে দেশে ফিরেছে, এরকম দেখেছি। এখন এই মানুষগুলো কিন্তু এই এত কষ্ট করে তারপরে দেশে আসে না, দেশ থেকে আবার যখন যাওয়ার যখন সময় হয়, তখন তার পকেটে কোনো টাকাই থাকে না। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে, নামটা না বলি, ও প্রথমে আইসা তারপরে মনে করেন যে গোল্ডিপ খাইতো। তো গ্রামে তো গোল্ডিপ সিগারেট অত পাওয়া যেত না, আবার বাজার থেকে তারপরে গোল্ডিপ আইনা তারপরে খাইতো। এরপরে খাওয়া শুরু করলো নেভি, তারপরে আরেকটা কি যেন 50 পয়সার একটা কি সিগারেট, রেড না কি যেন একটা সিগারেট ছিল। এরপরে বিড়িও মানুষের কাছে চায়া খাইতো 2-3 দিন পরে, বুঝছেন? মানে 2-3 মাস যে সে দেশে থাকতো, প্রথম 15 দিন তার একটু ভাবসাব নিয়ে তারপরে চলতো, এরপরে মানে থাকতো না কিছুই। এবং এই যে কদিন সে সিগারেট খাইতো না, পাশে যায় লোকজন বসে থাকে, একটা সিগারেট দিয়ে কিনে, হ্যাঁ, এরপর ওর পকেটে যখন আবার নাই, তখন কিন্তু কেউ খোঁজ নেয় না। এটাই আমাদের এই নিম্ন আয়ের যারা বিভিন্ন লেবার ভিসাগুলোতে যারা বাইরে আসেন, এই লেবার ভিসার মানুষগুলোর সবার পরিণতি প্রায় একই রকম। কেউ খুবই কদাচিৎ কিছু মানুষ আছে খুব ভালো ভিসায়, সেখানে গিয়ে খুব ভালো একজন মালিকের আন্ডারে কাজ পেয়েছে, সেটাতে ভালো টাকা পয়সা কামায়, এগুলোর রেয়ার কেস। এখন এই মানুষগুলোর আপনি সেখানে যায়, আসার সময় তার পকেটে টাকা নেই, সে যাওয়ার সময় এই যে এই মুহূর্তে এখন মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধটা চলছে, মধ্যপ্রাচ্যে আমাদের দেশের সবচেয়ে বেশি মানুষ থাকে, এটা তো আমাদের দেশের সরকার, আমাদের মন্ত্রণালয়, কেউ না জানে না এরকম তো না, সবাই জানে যে এটা আমাদের সবচেয়ে বড় খাত। এবং প্রতিদিনই টিভি পত্রিকাতেও দেখছি সেই জিনিসগুলো, যে তাদের কেউ জানে না জেনে বিমানবন্দরে এসে বসে আছে, বিমানবন্দর থেকে তারপরে একদিন রেখে তারপরে বলছে যে কয়েক ঘন্টা বসা রেখে না, তোমার বাতিল। এরপরে আবার তারা টানায় দেওয়া শুরু করলো। এখন ভাই, প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি একটা বীরের জাতি, এরকম এক বালের বীরের জাতির একমাত্র জাতি আমরা। এই মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধটার মাঝখানে সব দেশ তার দেশের নাগরিকদেরকে বলছে কি, খুব দ্রুত আমার ওই দেশ ছাড়ো। কারণ যুক্তরাষ্ট্র সব শেষ যেটা বলেছে যে
তার 13টা না 14টা দেশ থেকে তার সব নাগরিকদেরকে সে নিয়ে আসার ব্যবস্থা করেছে, সব নিয়ে আসতে চলে আসতে বলা হয়েছে। যারা ওইখানকার নাগরিক, এরকম আমি দুবাইয়ের ইয়েতে দেখলাম, এখানে অনেক মানুষ আছে ওদের দেশের নাগরিক, ওরা নিজস্ব বিমানে করে চলে যাচ্ছে অন্যান্য দেশে। আপনি মিসাইলগুলো দেখেন, নিউজে পত্রিকায় যে নিউজগুলো আপনি দেখবেন, সেখানে দেখবেন মনে হয় যেন ওটা বাংলাদেশ। আমি বাংলাদেশের মিডিয়া না, খালি অন্য মিডিয়াতেও ওই মিসাইলের ওইখানে সেই সাউন্ড শুনছি বাংলাদেশের মানুষ, মানে বাংলাদেশের মানুষের জীবনের কত মানে মূল্য কত কম চিন্তা করেন। সেখানে যেখানে মিসাইল পড়ছে ওইখানে বাঙালি দৌড়াচ্ছে, কথা বলছে, ফান করছে। আমাদের দেশের মানুষ ওইখানে পড়ে আছে এবং এখনো যাচ্ছে। আচ্ছা, আমার দেশের মানে যারা সরকার, মানে আমি ধরেন তারেক রহমান তো অল্প কয়দিন হলো ক্ষমতায়, আমি ওনাকে দোষ দিচ্ছি না, মানে এটা তো ইটস বিন 54 ইয়ার্স, আমি তো একদিন আর 2 দিনের ব্যাপার না। তো 54 ইয়ার্স আপনি এই একটা কিছু বের করা সম্ভব হয় নাই। আমাদের একজন প্রতিমন্ত্রী, হ্যাঁ, বিকাশ নুরু এসে তারপরে ঘোষণা দিয়েছে, বিশাল এক ঘোষণা, ওরে নোবেল প্রাইজ দেওয়া হবে সামনের বার। ও ঘোষণা দিছে এখন থেকে প্রবাসীরা মারা গেলে ফ্রি পয়সায় তারপরে নিয়ে আসা হবে। বেটা, তোর মতো বিকাশের টাকা চাঁদা তোর প্যাডে লাথি দিলে এখনো আমার বিকাশের টাকা বের হবে। তাহলে আমরা আমেরিকা থেকে আমার বন্ধু বান্ধব পরিচিত ব্যবসায়ী মিলে যত টাকা তোর উঠে, যে ওই লাথি দিলে এখনো তোর প্যাডে ওই টাকা। ফকিন্নির বাচ্চা, তুই এখানে আসছিস লাশ তারপরে নিয়ে যাইতে। ওর এই লাশের জন্য কোনো প্রবাসী কারোর কাছে বলেছে নাকি যে তারা বিদেশে যারা থাকে এরা কিন্তু ধরেন একটা ঘরের ভিতরে গিঞ্জি, একটা পরিবেশের ভেতরে অনেক মানুষজন একসাথে সেখানে থাকে, এদের সমস্যা এরা দেখভাল করার এরা এদেরটা দেখবে। তো লাশ পাঠানোর দরকার নেই, ওরা টাকা চাঁদা তুলে ওরা লাশ পাঠায়, সমস্যা নাই। ও জীবিত থাকা অবস্থায় ওরে কি করতে পারবে সেটা বল। কিচ্ছু করবে না। নুরু আসার সাথে সাথে যেটা করেছে, ওর ভাই এখন সেকেন্ড মন্ত্রী, ওর ভাই আছে একটা, সেটারে দিয়া কাতারে ব্যবসা করিয়েছে, এই বিকাশের টাকা তুইলা মানুষের কাছ থেকে টাকা নিয়েছে ধুমায়। তার আরে গত 1.5 বছরে তো কামাইছে, সে ধুমায় কামাইছে। দুবাইতে তার গাড়ির ব্যবসা আছে, কাতারে ব্যবসা আছে। এখন তার ভাই দেশে, এখন সে পায়তারা করছে হইলো ম্যান পাওয়ারের ব্যবসার একটা লাইসেন্স নেওয়ার জন্য। ওর এই মন্ত্রণালয়ের যে কদিন আছে সেই কদিন ওর মূল টার্গেটই থাকবে ও নিজের কত টাকা পয়সা কেমন দ্রুত কামাইতে হবে। কারণ ওরা তো যে কোনো সময় সেটা লাথি দিয়ে বার করে দিলে তো ওর আসতে পারবে না। ওর জীবনে যে এই জায়গায় আসছে, মন্ত্রী বানাইছে, এটা তো ধরেন একটা বিশেষ মুহূর্তে বিএনপির কিছু করার ছিল না, বিএনপির এদেরকে নিতে হবে। ওদিকে জামাতে এনসিপি চলে গিয়েছে, ইসলামী শাসনতন্ত্র চলে গিয়েছে, তারপর আরো 11টা দল বিএনপির নেওয়া লাগবে, চুক্তিবদ্ধ হয়ে তারপরে করছে। ও কিন্তু নির্বাচনও জিতে নাই, ওখানে হাসান আল মামুন নির্বাচনে জিতেছে। সে হাসান আল মামুনকে সরায় তারপর দেওয়া হয়েছে। এটা হাসান আল মামুনকে আমার কথা বিশ্বাস করার দরকার নেই, হাসান আল মামুনকে জিজ্ঞেস করেন, সে সব কিছু জানে। তাকে উপর থেকে বলে দেওয়া হয়েছে যে এটা ওরে দিতে হবে, না দিলে সমস্যা আছে। সে জিতে নাই। এখন এই যে ওনাকে এইভাবে মানে একজন আসলো মাত্র এরকম, কিন্তু এই 54 বছর ধরে আমাদের কিন্তু এই প্রবাসী ধরেন তো মন্ত্রণালয় এসে বোধহয় জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে এরপরে তো কন্টিনিউয়াসলি আমাদের এই মন্ত্রণালয়টা ছিল। এই মন্ত্রণালয়ের থেকে এই যে মানুষগুলো যেতে পারছে না বিমানবন্দরে, বা যে কজন মানুষ আমার বিদেশ থেকে আসে তাদের একটা তালিকা থাকা উচিত না? আপনার একটা মন্ত্রণালয়, বিশাল মন্ত্রণালয়ের কাজ কি আপনার? ওরা টেনশনে বাঁচে না, ওই দেশে আর ঢুকতে দেবে না, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। আরে বেটা, এটা ওর কাজ না, এটা সরকারের কাজ। মন্ত্রণালয়টা করা হয়েছে এই জন্য, এই প্রবাসীদের সুযোগ সুবিধা দেখার জন্য। এরা ওইখান থেকে যাবে কি না যাবে, কবে যাবে, মন্ত্রণালয় ওই দেশের মন্ত্রণালয়ের সাথে কথা বলবে যে আমার দেশে তোমার শ্রমিক এই কজন আছে, তোমার দেশে এখন যাইতে পারবে না। যেমন বিভিন্ন দেশ 1 মাস করে ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। তো এখন এটা কেন করা হয়নি? তারা দেশে যখন ঢুকবে,
ঢোকার সাথে সাথে আমার তালিকা থাকতে হবে কোন দেশ থেকে কতজন আসলো, তার কবে ভিসা যাবে কবে, তারে কন্টিনিউয়াসলি তার একটা নাম্বার রাখতে হবে, ওই নাম্বারে তারে কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাইতে হবে যে তোমার রিমাইন্ডার দিতে হবে যে তোমার এই তারিখে ভিসার মেয়াদ শেষ, তুমি বিমানের টিকিট কাটো, কবে যাবা। ভাই ওর সব ফ্যাসিলিটিস যা দরকার, এই একমাত্র এই মধ্যপ্রাচ্যের এই মানুষগুলো এই দেশটা টিকিয়ে, একদম এর বাইরে বাংলাদেশের কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। এই বাংলাদেশটা কলাপস করবে যদি নাকি মধ্যপ্রাচ্যের মানুষরা যদি সব মানে আমরা তো আর বলতে পারবো না যাবো না, না যা তো উপায় নেই, তাই মানুষ যায়। মধ্যপ্রাচ্যের সরকারগুলো যদি বলে আমরা বাংলাদেশের মানুষ আনবো না, না খায় মারা যাবে, এই দেশটা জাস্ট পরের দিন শ্রীলঙ্কা হয়ে যাবে। এখন আমাদের বলা হয় যে আমরা হইলাম গিয়া বিশাল আকারের এক জাতি, যুদ্ধ করে তারপরে আমরা বিশাল বাল ফালায় ফেলছি। 71 সালের পর থেকে আমরা বীরের জাতি হয়ে গেছি। বেটা 71 সালের আগে এই দেশে আদমজি ছিল, নিউজ প্রিন্ট ছিল, কাপ্তাই ছিল, এই সংসদ ভবন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওসমানী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এসব এদের করা, এই কমলাপুরটা এদের করা। এই ভাই এগুলি বাদ দেন, মানে অবকাঠামোর কথা বাদ দেন, যতগুলো মিল কল কারখানা ছিল পাকিস্তান আমলে সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা বীরের জাতি হয়ে তারপরে স্বাধীন হয়ে কি বাল ফালাইলাম, দুইটা বাল ফালাইছি আমরা। এক, আমাদের মহিলাদেরকে ন্যাংটা বানায় এখন এই যে গার্মেন্টসে কাজ করতে দিয়েছি, আর আমাদের পুরুষদেরকে পাঠাই দিয়েছে হইলো মধ্যপ্রাচ্যে যাও, কাম করে খাও, টাকা পাঠাও, আমার পেটে টাকা ঢুকুক। এর বাইরে কারো কোথাও কোনো জায়গায় আমাদের জন্য কিচ্ছু নেই। এই যে যারা রাজনীতি করেন না, দেখছেন মির্জা আব্বাস হাত মিলাইছে, হাত মিলায় দেখেন না, হাত মিলায়, আর যেই হাত মিলায় আবার হাতটা আবার দেখে, বুঝছেন ময়লা হয়ে গেল না, ওরা তো জীবনে যায় না ওইখানে। ওরা এই ভোটটার জন্য খালি সেই আমাদের সাথে একটু এসে হাতটা মিলায় 5 বছর পর পর, এছাড়া তো আমাদের সাথে মিলতে চায় না। যান আপনি এখন যান মিলতে, দেখেন আপনি মিলতে পারেন কিনা, পারবেন না। এইভাবে আমাদেরকে ওরা প্রজা আর ওরা হচ্ছে রাজা, এই নিয়মে গেল 54 বছর এই দেশ চলেছে। এখন আপনারা যদি বলা হয় যে ভাই করণীয় কি, করণীয় আপনার হাতে, আপনাকে করতে হবে। আপনাকে এমন মানে শাসন ব্যবস্থার সাথে যারা আছে, যারা আপনাকে ওই চাকরের মতো ব্যবহার করবে, আর আপনি ব্যবহৃত হবেন হয়ে তারপরে তারে রাজা বানাবেন, রাজা বানাই দিয়ে তারপরে আপনি ফকিনের মতো পিছিয়ে পিছিয়ে চামচামি করবেন, এটা যদি আপনি মাইন্ড সেট আপ করে রাখেন, আপনি সারা জীবন এটাই করতে হবে। এখানে আমার তো ধরেন আমার তো প্রচুর মানে বিএনপির লোকজনের সাথে আমার বিশাল খাতির। আমি এখানে এই নিউ ইয়র্কে আমার যত মানুষ আছে বেশিরভাগই বিএনপির লোকজন, জামাতের লোকজন। তো জামাত তো এখানে নামে ওইভাবে সংগঠন নাই, তো বিএনপির সংগঠনটাই আছে, যে কারণে অনেককে চেনার সাথে খুব কথা হয়। এদিন আমরা এক বাসায় গিয়েছিলাম, তো আমার সাথে ব্যাপক তর্ক, বুঝছেন, সে আমার সব বুঝাইতেছে। আমাদের বাঙালির সমস্যা হলো যে কারণ আমি যতটুকু জানি, ধরেন আমি যখন একজন আমার চাইতে বেশি জানা মানুষের সাথে কথা বলি না, তখন আমি একদম মানে বলদের মতো বসে থাকি, আমি শুনি, ওনার কাছ থেকে শিখি। কিন্তু আমাদের দেশের মানুষের স্বভাব হইলো জানুক আর না জানুক, ও সব জানে, এটা বুঝাইতে হবে। ও যে জানে না এইটাও জানে না। তো আমার সাথে বিশাল তর্ক, মানে বিএনপি এসেছে, বিএনপি কি মানে নানান ধরনের কথাবার্তার বিশাল একজন ইতিহাসবিদ। তো তারা আমি মানে অনেকক্ষণ চুপ করে থেকে 2-1 কথা জবাব দিচ্ছিলাম, দিয়ে তারপর অনেকক্ষণ পরে চুপ থেকে আমি তারে বললাম যে ভাই আপনি বিএনপির কি? ও আমি বিএনপির কিছু না, এখানকার একটা আছে, সংগঠনের সাথে আছে, যুবদলের সাথে। তো যুবদলের সাথে আছে, এখন কোনো পদ নেই, আগে তার একটা পদ ছিল। তো আমি তারে বললাম যে আপনি কি যেন সাধারণ সম্পাদক না কি এক পদ ছিল আর কি যুবদলের, যুক্তরাষ্ট্র যুবদলের। তো যাই সে ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে এই যে এতক্ষণ যে আপনি আমার সাথে এগুলো নিয়ে কথাবার্তা বললেন, তর্কগুলো অনেক কিছু আপনার কাছ থেকে শিখলাম, আমি একটা জিনিস একটু শিখতে চাই। সেটা হলো জিয়াউর রহমান বিএম এর কত লং কোর্সের কততম লং কোর্সের অফিসার ছিল। তো বিএম এটা কি, ও তখন জবাবটা দিল কি শোনেন, জবাব দিল যে
উনি চিটাং লং কোর্সে ছিল, লং কোর্সের চিটাং লং কোর্সে। আমি যে কথাগুলো বলতেছি না, একজন আর্মি অফিসার শুনলে কিন্তু হাসবে, বুঝছেন। আমি ওনারে জিজ্ঞেস করছি জিয়াউর রহমান বিএমএ তখন ছিল না, বিএম এর কত লং কোর্সের সেটা বলার পর সে বলছে চিটাগাং লং কোর্স। কারণ এটা আপনাদের বুঝাইতে গেলে আমার অনেক বুঝাইতে হবে, বিস্তর আলোচনায় যাইতে হবে। মানে আর্মির লোকজন হাসতেছে যে জিয়াউর রহমান চিটাগাং লং কোর্সের ছিল। তো আমি তারা বললাম আপনি এই যা বললেন এই কথাটা একটু রেকর্ড করেন, রেকর্ড করে এটা নিয়ে আপনার পরিচিত কোনো আর্মি অফিসার বা কারো কাছে যা একটু জিজ্ঞেস করবেন যে ভাই আমারে এই সাংবাদিক ইলিয়াস আমার এই কোশ্চেনটা করছিল, আমি দেওয়ার পরে আমারে সে এইটা বলছে। জান আপনি এবার তো বুঝেন কত নলেজ, এই নলেজ নিয়ে তারা রাজনীতি করে। মানে যে যারে পছন্দ করে তারে ন্যাংটা হয়ে পছন্দ করতে হবে, তার ভালো যেটা ওইটাও ভালো, খারাপ যেটা ওইটাও খারাপ। আমরা কয়েকদিন আগে এই হ্যাঁ ভোট আর না ভোটের আরে ভাই এখন বড় বড় কথা বলেন যে হ্যাঁ ভোট না ভোট কিছু না, জুলাই এগুলো নিয়ে কিছু করা যাবে না, জুলাই এটা করলে সংবিধানের সমস্যা হয়ে যাবে। সংবিধান তোর বাপ বানাইছে। এই যে তোরা যে সরকারটা আছে, সেই যে নির্বাচন ইউনুস আসলো, এই ইউনুসের এই আশাটাই তো অবৈধ। 5 তারিখের পর থেকে তুই যদি নাকি সংবিধান মানতে চাস তাহলে 5 তারিখের 2024 সালের 5 আগস্ট থেকে আজকে পর্যন্ত পুরো সময়টাই অবৈধ। এই সংবিধানের কিছুই মানা যাবে না। এটা এইভাবে যদি করা যায় তাহলে করবো। ওনারা একটু মানবে আরেকটু মানবে, সেই সাকা চৌধুরীর মতো সোনাটা লাল করে দিয়ে ওনারা দেশ চালাইতে চায়। তো তারপরেও কয়দিন ধরে তারেক রহমানের কিছু কাজকর্ম ভালোই দেখছি। আশা করি তারেক রহমানরা এই জুলাই এইটা নিয়ে কোনো মানুষের সাথে কোনো বিট্রে করবে না, এটা আমাদের আশা। তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম ভাই, আমাদের দেশের এই আমরা যারা গরিব মানুষ আছি আমাদের সবার সমস্যা ভাই ওইটাই। আমরা হইলাম গিয়া প্রজা, ওরা হইল রাজা। এই যে ডক্টর ইউনুস ও তো ধরেন মানে আল্লাহ ওরা বাঁচায় রাখুক, সুস্থ রাখ, কারোর এই খারাপ দোয়া না করি, কিন্তু তো মরার সময় চলে আসছে। মানে অ্যাভারেজ যদি হিসাব করি তো অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। তো এই যে উনি, আমরা মনে করেছিলাম ওনার টাকা আছে, খ্যাতি আছে, সম্মান আছে, সব আছে, আর কি লাগবে ওনার। উনি এসেও একটা ম্যান পাওয়ারের বিজনেসের একটা লাইসেন্স করে গেছে, জানেন আপনারা। এই ডক্টর ইউনুসও একটা ম্যান পাওয়ারের আর অনেক কিছু করছে, জানবেন এগুলো ভবিষ্যতে। এই কাজটা সে করে গেছে। এই নুরা আসছে, বিকাশ নুরা, সেও করে যাবে। ওনার যে এমপি আছে সেও করে যাবে, মানে মন্ত্রী, ফুল মন্ত্রী যিনি আছেন তিনিও হয়তো করে যাবেন। এইভাবেই চলবে। তো আমার এই এত আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে সবচাইতে মানে খারাপ লেগেছে যে জিনিসটা মনে হওয়ার পরে, যে পৃথিবীর প্রতিটা মানুষকে এখন এই যুদ্ধক্ষেত্র থেকে তার দেশের সরকার নিয়ে যাচ্ছে। আর আমার দেশের মানুষ কেমনে পাঠাবে? সরকার খালি পাঠাইতে পারলেই বাঁচে। পাঠাবে, যাবি, টাকা কামাবি, পাঠাবি, আমি ওই টাকা বাইরে পাঠাবো। এটাই আমাদের দেশের সোনার বীরের জাতি। কারণ আমি আবার একটু বাজেভাবে বললে আপনাদের অনেকের খারাপ লাগে, যে কারণে বললাম না। এই বালের বীরের জাতি 71-এর পর থেকে করে পিছন দিয়ে বাস ঢুকায় তোমাদের বীরের জাতি বানায় রাখছে। এত সুন্দর করে বলতে পারি না, তাই বলতে পারলাম না। যাই হোক, আশা করি এই দেশের মানুষ অন্তত তারা তাদের নিজের স্বার্থটা বুঝবে, কি করলে তাদের এই অধিকারগুলো তারা ফিরে পাবে, কারা তাদের অধিকার এগুলো ফেরত দেবে, সেটা নিয়ে যুদ্ধ করবে। সেটা নিয়ে তারা তাদের প্রতিটা দেশের আলাদা আলাদা সংগঠন থাকতে পারে, যে আমাদের এই সমস্যা একজন, আপনারা সবাই মিলে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন, আপনাদের ফেসবুক পেজ থাকবে, এক এক দেশের আলাদা আলাদা, ওই দেশের সবাই ওইখানে সবার সমস্যা ওইখানে জানাবেন। সমস্যা জানায় ওইখানে যদি না করে, একসাথে সরকারকে ওইখান থেকে নিয়মিত সংবাদ সম্মেলন করবেন। বাট ওই আওয়ামী লীগ বিএনপি দোচায়ও না, হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি না দোচায়। তোমরা কামলা খাটতে গেছো, আমিও কামলা খাটি, এখানে কামলা খাটতে গেছো, কামলা খাটো, ওইখানে ওই জায়গাটায় এক থাকো, এক থেকে একটা গ্রুপ খুলো, একটা অ্যাসোসিয়েশন খুলো, একটা সংগঠন খোলার পরে ওইখান থেকে নিয়মিত সংবাদ সম্মেলন হবে, সরকারকে বিভিন্ন দাবি দেওয়া হবে যে আমার দেশের মানুষের এই সমস্যা হচ্ছে, এই হচ্ছে। একটা হোয়াটসঅ্যাপের মেসেজের কয়েক লক্ষ মানুষ জেনে যাবে। সবাই নিয়ে এইভাবে গ্রুপ করে তারপরে সিটি ওয়াইজ আপনাদের গ্রুপ থাকতে পারে করে। সরকার যদি আপনাদের কথা না শুনে রেমিটেন্স পাঠাবেন না, বলবেন এত মাস আমরা রেমিটেন্স পাঠাবো না।
এই যে রিজার্ভ না, প্রতিদিন পত্রিকা খুললে দেখবেন রিজার্ভ 32 বিলিয়ন, আজকে 35 বিলিয়ন হয়ে গেল। তোর বাপের টাকা না, এটা এই কামলাদের টাকা। এই কামলারা বহুত কষ্ট করে, ছোট বাচ্চার সাথে দেখাও হয় না, 5 বছর 10 বছর বয়স হয়ে যায়, বাচ্চার সাথে দেখা হয় না বাবার। এটাই মধ্যপ্রাচ্যের এদের পরিণতি, এটাই মানে বাস্তবতা। তো এই জায়গা থেকে আমরা বের হইতে চাই। যারা আমাদেরকে চাকর বাকর মনে করে তারপরে এই রাজার মতো আমাদের প্রজা বানায় রেখেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই মানুষগুলোর নিয়ে একটু চিন্তা করেন, এবং এই সব সময়ে কিভাবে কি করা যায়। সরকারের যদি ভর্তুকিও দিতে হয়, তাদের পাসপোর্ট থেকে শুরু করে ভিসা পাওয়া, ওই দেশে পাঠানো, ওই দেশের কাজটা ঠিকমতো পাইলো কিনা। আরেক চুরি হইল গিয়া সবচাইতে এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আপনার এই যে ট্রেনিংগুলো করানো হয়, এই ট্রেনিং এখানে যদি ভালোভাবে ট্রেনিং সেন্টারগুলো খুলে যদি নাকি তাদেরকে ট্রেন আপ করায় তারপর পাঠানো যাইতো, যে যাচ্ছে তারও লাভ হইতো, আমাদেরও লাভ হইতো। ইন্ডিয়া থেকে একজন মানুষ যেই টাকা কামায়, আমরা 5 জন 10 জন মিলে ওই টাকা বেতন পাই না। আমি মধ্যপ্রাচ্যের কথা বলছি। তো এটা ঠিক করা যাইতো যদি আমরা ট্রেন আপ করায় মানুষকে পাঠাইতে পারতাম। ওই ট্রেনিংও দুর্নীতি, পাসপোর্টে দুর্নীতি, ওর ভিসায় দুর্নীতি, ওইখানে কাজ যেটাতে নেয় সেটা আরেক কাজে নিয়ে যায়। সব দিক থেকে এই মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব পালন করে না। ওইখানে যে অ্যাম্বাসি আছে তারাও করে না, ওইখানে অ্যাম্বাসি কিন্তু কুকুরের মতো ব্যবহার করে। এইভাবেই চলছে। তো সরকারের কাছে অনুরোধ থাকবে, তারেক রহমান, আমি এতক্ষণ যা বললাম কিছু কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে না, উনি মাত্র এসছেন, ওনার কাছে আমাদের দেখার আছে, দেখি 4 মাস 1 বছর দেখি উনি কি করেন। তো তারেক রহমান, আপনার কাছে অনুরোধ থাকবে যে এই মন্ত্রণালয়টারে একটু ঠিক করেন। যদি ঠিক করেন, আপনারা যদি নাকি মানুষকে পাসপোর্ট করানো, ভিসা পাওয়ানো, এগুলো যদি মন্ত্রণালয় থেকে সঠিকভাবে করাইতে পারেন, তাহলে আমার মনে হবে। আমি গতকালকে একটা বক্তব্য শুনলাম, ওই যে হুমায়ুন কবির ভাই উনি সম্ভবত এই বিষয়ক বোধহয় উপদেষ্টা হয়েছেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, না পররাষ্ট্র মন্ত্রণালয়ের বোধহয়। ওনার এক বক্তব্য শুনলাম, উনি বলছেন যে ওনাকে ইফতারের ঠিক 20 মিনিট আগে তারেক রহমান ফোন করেছেন তাড়াতাড়ি বিমানবন্দরে। কেন এটার জন্য তারেক রহমানকে ফোন করতে হবে কেন? মন্ত্রণালয়ে আপনারা বাল ফালান, আপনাদের কোনো দায়িত্ব নাই? এই মানুষগুলো যে এই মানুষের টাকায় আপনার বেতন হয়, আপনার এটার কোনো দায়িত্ব নাই? এটা পালন করে না তারা অফিসার, বিশাল বড় অফিসার। তো আপনাদের এই সংগঠনগুলো যদি ঠিক রাখেন, আমার মনে হয় এদেরকে এই চাপে রাখা যাবে। আর দেশের ভেতরেও, দেশও যখন যেটা রাজনীতি করবেন না, এই যে কুত্তার মতো যারা আপনাদেরকে কুকুর বিড়াল বানায় রাখে, প্রজা বানায় রাজাগিরি করে না, এদের পিছনে এই যে পাশাটা উদাম করে দেওয়া, তারপর নির্বাচনের সময় মারামারি এগুলি করেন, ভাইয়ের হাত শক্ত করেন, এগুলো করেন না, এগুলো করা বন্ধ করতে হবে। আপনারা এগুলো যদি করেন, তাহলে এই আপনাদেরকে এরকম চাকর বাকর কুত্তার মতো আপনাদের সাথে ব্যবহার করবে। আপনি একদম খুব ছোট কাজ করবেন, একদম মানে ডে লেবার হিসাবে কাজ করবেন, কিন্তু আপনার পকেটের টাকা দিয়া আপনি রাজনীতি করবেন। আরেকজনের টাকার দিকে তাকাবেন না, আরেক নেতার পিছনে ঘুরে আরেকজনের কাছ থেকে মায়েরা কেটে খা, এভাবে আপনি জীবনে বড় হইতে পারবেন। আপনার নেতা বড় হবে, আপনি জীবনে হইতে পারবেন না। আপনার যেই নেতার জন্য বিশাল আকারে প্রেম প্রীতি দেখান, ওই নেতারে বলেন যে ভাই সামনের বছর আমি কিন্তু ইচ্ছা আছে, সামনের বছর মানে 10 বছর 20 বছর পরে স্যার আমার ইচ্ছা আছে যে আমি এমপি নির্বাচন করব। ওই পরের দিন দেখবেন যে ব্রিজের নিচে আপনার বিচে কাটা লাশ পড়ে আছে। অতএব এদের কাছ থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আপনাকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আপনার সামাজিক অবস্থান, আপনার রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এগুলো আপনাকে কে দিতে পারবে, কে কার মাধ্যমে হবে, সেগুলো চিন্তা করে আপনার মানুষের পিছনে দৌড়াইতে হবে। আমি কোনো দলের নাম বললাম না, হইতে পারে সেটা বিএনপি, যার পিছনেই হোক, সেটা আপনি নিজের প্রশ্ন করবেন। কারা আপনার জন্য কাজ করতে পারে সেটা চিন্তা করে রাজনীতি করবেন। সব ক্ষেত্রে, একটা ক্ষেত্রে না, প্রতিটা জায়গায়। আপনি সেনাবাহিনীর ওইখানে যদি যান, সেনাবাহিনীর সৈনিকরা সারাদিন কষ্ট করে, সারা বছর তারা পিঠের উপর, তারা আমাদের সেনাবাহিনীর অফিসার দেন, সুধীর ভাইদের সব পেট মোটা হয়ে গেছে, সব শালাদের পেট মোটা, এদের মতো আপনার পুলিশের মতো অবস্থা হয়ে গেছে। পুলিশ তো মনে করেন যে ওরা চাকরি নেয়, ঘুষ খাবো এটা চিন্তা করেই ওরা চাকরিতে যায়। সব না, আবার যেগুলি
থানা টানা বিভিন্ন জায়গায় থাকে, ওনাদের মোটামুটি সবারই চিন্তায় থাকে আমি ঘুষ খাবো, ঘুষ খেয়ে তারপরে চাকরিটা যখন যাবে তারপরে হজ করে তবা করে তারপর ভালো হয়ে যাবো, এত সোজা। সেনাবাহিনীর সৈনিকরা কষ্ট করে, অফিসাররা, ওনারা দেখেন আজকে এই যে ইরানের সাথে যেই যুদ্ধ হচ্ছে, দেখেন ইরান কোথায় আর ইসরায়েল এদিকে আপনার এটা কি যুক্তরাষ্ট্র, এরা দেখেন কত শক্তিশালী, তারপরেও তারা কত বছর আগে থেকে তারা এই মিসাইল টিসাইল এগুলো বানায় রেখে তাতে তারা যুদ্ধ করে যাচ্ছে। মানে ভাই আমার দেশে আছে কি, আপনার যে শত্রু, প্রধান শত্রু ইন্ডিয়া, এই সেনাবাহিনীর ওইটা নিয়ে কোনো টেনশন আছে? ওনারা সিমেন্টের ব্যবসা করে, বাল্বের ব্যবসা করে, তারপরে সড়কের যা মিস্ত্রিগিরি করে, ওই যে ব্রিজ কালভার্ট এগুলো বানায়, ওনারা আটার ব্যবসা করে, এগুলো ব্যবসা করে। এটা কাজ রে তোর, তোর এটা কাজ। তুই দেশ কেমনে, আমার সামনে কি কি সমস্যা আছে, কি কি বিপদ আসতে পারে, ওই জন্য আমার কি মানুষকে ট্রেন আপ করতে হবে, আমার বাংকার বানাইতে হবে, কি করতে হবে, এগুলো নিয়ে চিন্তা করবি। কিচ্ছু নাই, না আমার অস্ত্র আছে, না মিসাইল আছে, না আমার এয়ার ডিফেন্স আছে, কিচ্ছু নাই। ওনারা আটার ব্যবসা, রডের ব্যবসা, সিমেন্টের ব্যবসা এগুলো করে। তো ওনাদের তো কোনো সমস্যা নেই, ওনারা তো খায়া পেট এরকম বানাচ্ছেন। হাসিনা ওদেরকে বলে দিয়ে গেছেন যে ভাত খেতে পারবে, আগে এদেরকে ভাত দিত একবেলা, হাসিনা 3 বেলা ভাতের ব্যবস্থা করে দেন। ভাত খাওয়ায় এই চুদির বাড়িতে সব পেট মোটা করে শালারা সব এখন ঘুষ খাইয়া পুলিশের মতো অবস্থা হয়ে গেছে। তো যাই হোক ভাই, আমাদের সবাইরই সব জায়গাতেই সমস্যার অভাব নাই। সেই সমস্যা থেকে আশা করি নতুন যে সরকার এসছে তারা একটা সমাধানের দিকে যাবে, আগের মতোই চলবে না, এটাই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।